বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 7 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াসের মতো। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ঢাকা 12 আসনের সাবেক সংসদ সদস্য, তাকে আপনারা সবাই চেনেন, যিনি শেখ হাসিনা সরকারের শাসনামলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল। তার বাড়ি নিয়ে কথা বলবো। তিনি ঢাকাতে 136/1 মণিপুরি পাড়া, ঢাকা 1215, এই ঠিকানায় হচ্ছে তিনি বসবাস করতেন। এটি তার পৈতৃক সম্পত্তি। তো এই গলির ভেতরে যদি আপনারা কেউ প্রবেশ করেন, যারা ওখানে স্থানীয় আছেন তারা চাইলে দেখতে পারেন যে গলির যে শেষ মাথায় একটি বাড়ি আছে, একেবারে নতুন তৈরি হয়েছে, নির্মাণ করা হয়েছে এই ভবনটি। সম্ভবত এটি 4 তলা কিংবা 5 তলা। কোটি কোটি অর্থ ব্যয় করে এই আসাদুজ্জামান খান কামাল এই বাড়িটি তৈরি করেছেন। এবং এই বাড়ির নিচতলাতে এই যে গত যে জুলাই বিপ্লব হলো, 2024 ছাত্র আন্দোলন হলো, এইখানে বসে পরামর্শ করা হতো, বৈঠক বসতো যে কোন জায়গা থেকে কিভাবে পুলিশরা তাদের অ্যাকশন শুরু করবে, কোন ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে কারা গুলি করবে, কিভাবে গুলি করবে। ছাত্র আন্দোলনের সময় সমস্ত যে কারসাজিগুলা কোথায় কিভাবে থেকে হবে না হবে সবকিছু করা হতো ওই বাসা থেকে। মানে গত 2024 যে জুলাই বিপ্লব হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে, ওই সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত থেকে তারপরের দিন সূর্য উদয় হওয়া পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টা ঢাকা শহরে কিংবা সারা বাংলাদেশে কোথায় কিভাবে ছাত্র আন্দোলনকে রুখতে হবে, ছাত্রদেরকে কিভাবে মারতে হবে, গুলি করতে হবে, হত্যা করতে হবে, আটক করতে হবে, এই পুরো বিষয়টা কন্ট্রোল হতো ওই 136/1 মণিপুরি পাড়ার যে বাড়িটা আছে, ওই বাড়ির পাশেই যে আরেকটা নবনির্মিত 5 তলা কিংবা 4 তলা ভবন সম্ভবত এটি আছে, ওইখান থেকে এটি নির্দেশনা আসতো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সরাসরি। তিনি বৈঠক করতেন এই পুলিশের সাথে, র্যাবের সাথে, গোয়েন্দা শাখার লোকদের সাথে এবং কিছু অবসরপ্রাপ্ত মেজর জেনারেলদের সাথে তিনি তার ওই বাড়িতে বসে এগুলো বৈঠক করতেন। তার মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এই মণিপুরি পাড়ার বাড়িটিকে বলা চলে যে গত জুলাই বিপ্লবের ছাত্র হত্যার ষড়যন্ত্রের গুপ্ত কারখানা, গুপ্ত আস্তানা। এবার আরেকটি কাহিনীতে যাই, সেটা হলো এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিলার কামাল তিনি কিভাবে এই বাড়িটি করলেন। আওয়ামী সরকারের শাসনামলে তিনি কিভাবে অর্থ কামিয়েছেন, বস্তা ভরে ভরে তার বাড়িতে অর্থ আসতো, এটি আপনারা সবাই জানেন। যে তার যে ক্যাশিয়ার ছিল, ক্যাশিয়ারের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে, নাম হচ্ছে সাইমন, এটিও আপনারা জানেন। এবং তাকে নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে কথা বলবো। তবে এখানে যেটি বলতে চাচ্ছি যে এই কিলার কামাল তিনি প্রত্যেকটা জেলায় যে এসপি পদে চাকরিতে নিয়োগ দিতেন,
সেই নিয়োগের সময় ৮০ লক্ষ টাকা করে ঘুষ দিতেন এবং এই ৮০ লক্ষ টাকা যারা চাকরি পেতেন তারা বস্তায় ভরে নিয়ে আসতেন তার বাসাতে। আওয়ামী লীগের এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বাড়িটি নির্মাণ করেছেন যে জায়গার উপর, ওই জায়গার ৩ ভাগের ১ ভাগ জায়গা তার পৈতৃক সম্পত্তি এবং বাকি ২ ভাগ জায়গাই সরকারি রাস্তার খাস জায়গা তিনি দখল করে নিয়ে বাড়িটি নির্মাণ করেছেন। তার মানে তিনি তার ক্ষমতার দাপট খাটিয়ে সরকারি জায়গাকে নিজে দখল করে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করেছেন। আওয়ামী সরকারের শাসনামলের সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার প্রিয় পাত্র, তারপর হচ্ছে শেখ হাসিনার আশ্রয়ে প্রশ্রয়ে যিনি বাংলাদেশের এই শত শত হাজার হাজার ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, অন্ধ করেছে, হাতবিহীন করেছে, পাবিহীন করেছে, এই তাকে অনেকেই এখন বলে কিলার কামাল। এই কিলার কামাল তার নবনির্মিত প্রাসাদের মতো করে তৈরি করা বাড়িতে একেবারে যে গ্রাউন্ড ফ্লোর আছে সেখানে পার্কিং ছিল, আর একতলাতে হচ্ছে এই গোপন বৈঠক চলতো, মানুষ কিভাবে মারবে, ছাত্রদের কিভাবে হত্যা করবে, 2024-এর জুলাই আন্দোলনকে কিভাবে নৎসাৎ করা যায় সেই বিষয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন সংস্থার লোকজনদের সাথে গোপন বৈঠক করতেন। 1 নম্বরে এর মধ্যে ছিল র্যাবের সদস্যরা, 2 গোয়েন্দা শাখার সদস্যরা, 3 পুলিশ সদস্যরা, 4 আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতা আছে তারা, 5ম হলো বাংলাদেশে যে কিছু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আছেন তাদের সাথে তিনি গোপন বৈঠকে মিলিত হতেন তার এই বাড়িতে। মণিপুরি পাড়ার এই প্রাসাদের মতো করে তৈরি করা বাড়িতে 2য় তলায় তিনি বসবাস করতেন, 3য় তলায় তার পুত্র থাকতেন যিনি বর্তমানে জেলে আছেন, আর 4র্থ তলায় তার কন্যা থাকতেন। গত জুলাই বিপ্লবের পর তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়, কিন্তু তারপরেও তিনি তার স্ত্রী, কন্যা উভয়কে নিয়ে ভারতে পালিয়ে কিভাবে চলে গেছেন এটি বাংলাদেশের সাধারণ জনগণ এখন জানতে চায়। এখন আবার আরেকটি বিষয় এখানে একটু যোগ করে নেই, এই যে তার ছেলে যে জেলে আছে, এখন তো জানা যাচ্ছে যে তার ছেলেকে জেলে প্রতিদিন প্রতিনিয়ত দেখতে যাচ্ছেন, তাকে খাবার সরবরাহ করছেন, তাকে দামি দামি পোশাক ওই জেলে সরবরাহ করছেন, সেগুলোর অধিকাংশই নাকি বিএনপির নেতারা গিয়ে এগুলো করছেন এবং তাদের অনেকের নামও কিন্তু চলে এসেছে আমার হাতে। আমি আজ এই ভিডিওতে তাদের নামগুলো উল্লেখ করতে চাচ্ছি না, কারণ তাদেরকে নিয়েও আমি আলাদা আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটি আসলে খুব দুঃখজনক। এখন এই কিলার কামালের ছেলে যে আটক আছে বাংলাদেশের জেলে, তাকে যদি দেখতে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা যদি ইনভলভ থাকে, দেখতে যায়, খাবার দেয়, ওষুধ দেয়, সে কেমন আছে না আছে এগুলো সবসময় খোঁজ খবর রাখে, এটি তো আসলে বিষয়টা কেমন হয়ে গেল? বিষয়টা কি সাংঘর্ষিক হয়ে গেল না জুলাই বিপ্লবের সাথে? তো যা হোক, যে কথায় ছিলাম যে এই যে কিলার কামালের যে আস্তানা 136/1 যে বাড়ির পাশেই তার যে নবনির্মিত ভবন, কোটি কোটি টাকা ব্যয় করে, অর্থ ব্যয় করে তিনি এই ভবনটি করেছেন এবং এই ভবনের সবার যে উপরে যে ছাদের উপরে আবার ওই খরগোশের ঘর আছে, তারপর কবুতরের ঘর আছে, বিদেশি কবুতর, এক একটা কবুতরের দাম লাখ টাকার উপরে করে। এই কবুতরগুলো ঢাকা থেকে ছেড়ে দেওয়া হয়, তারা উড়ে চলে যায় অন্য কোনো দেশে, আবার সেই দেশ থেকে আবার ফেরত পাঠানো হয় বাংলাদেশে, তাদের বাড়িতে এসে আবার পৌঁছে যায়, এই টাইপের কবুতর। তো এখন কথা হলো যে এই যে দেশের মানুষ
4টা টিন কিনে একটি ঘর তৈরি করতে পারে না, একটি ছাপরা ঘর তারা দেওয়ার যোগ্যতা রাখে না। তাদের এত আর্থিক অনটন, তাদের এত অভাব কষ্ট। সেই দেশের তিনি এই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি এত অর্থ কোথায় পেলেন? এটি আপনারা সবাই জানেন, এটি বাংলাদেশের মানুষ জানে। এখন তিনি কিভাবে পালিয়ে চলে গেলেন, তাকে কিভাবে এখন আসলে ফেরত আনা যায়, এটি হচ্ছে বড় বিষয়। তো বাংলাদেশের সবাই ব্যস্ত ঢাকার ধানমন্ডির 32 নাম্বার নিয়ে। ধানমন্ডির 32 নাম্বার তো ঘুরিয়ে দেওয়া হলো। শেখ হাসিনার হৃদয়ে আঘাত লেগেছে, যেমন তার নাকে চোখে পানি এসেছে। এখন সাধারণ জনগণ বাংলাদেশের তারা মনে করছেন যে এই যে 136/1 মণিপুরি পাড়ার পাশেই যে বাড়িটা, এই গলির ভেতরে যে মোটামুটি 4-5টি বাড়ি আছে, শেষ যে বাড়ি নতুন যেটি ভবন তৈরি হয়েছে, এটি কিন্তু ওই কিলার কামালের বলতে পারেন হৃৎপিণ্ড। এটি যখন ছাত্র জনতা তাদের রাগে, ক্রোধে, আক্রোশে ঘেরাও করবে, এটিকে যখন তারা হাত দিবে, তখন কিন্তু ওই মনে রাখবেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর চোখেও পানি আসবে, নাকে পানি আসবে, শেখ হাসিনার মতো। এখন এই জুলাই বিপ্লবে, তারপর গত 15-16 বছরে এই যে আয়নাঘর, হাজার হাজার মানুষকে গুম, খুন, হত্যা, রাস্তা থেকে চোখ বেঁধে ধরে নিয়ে যাওয়া, তাদেরকে আটক করা, তার পরিবারের কাছে কোটি কোটি টাকা দাবি করা, তাদের পরিবারকে নিঃস্ব করে ফেলা, এগুলোর মহানায়ক হচ্ছে এই কিলার কামাল, অর্থাৎ শেখ হাসিনার প্রিয় পাত্র, প্রিয় ভাজন, আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান খান কামাল। তাহলে তার বাড়িটি কেন এখনো ওইভাবে রয়ে যায়? গাজীপুরে আওয়ামী লীগের আরেক সন্ত্রাসীর বাসা দুর্বৃত্তরা যখন ভাঙতে গেল, তখন এই ছাত্র ভাইয়েরা সেখানে গিয়েছিল প্রোটেকশন দিতে, সেই বাড়িটি রক্ষা করতে। অথচ উল্টো এই ছাত্রলীগের ছেলেরা এই ছাত্র ভাইদেরকে আবারও হত্যা করেছে, তাদের গায়ে হাত তুলেছে, মারধর করেছে। কাজেই আপনারা যেখানে যাবেন, যখন যেখানে যাবেন, সংঘবদ্ধ হয়ে যাবেন, প্রিপারেশন নিয়ে যাবেন। লাগলে একেবারে সরকারি যদি কোনো বৈধতা থাকে, সেই কাগজপত্র নিয়ে আপনারা সেই এরিয়াতে ঢুকে এই আওয়ামী লীগের খুনিদের যে বাড়িঘর আস্তানা যেগুলো আছে, আপনারা সেগুলোকে একেবারে বৈধভাবে গুড়িয়ে দিন, নিশ্চিহ্ন করে দিন। যারা পালিয়ে গেছে তাদের দেশের সম্পদের আর কোনো প্রয়োজন নেই, তাদের আবার কিসের সম্পদ? আর যদি গুড়িয়ে না দিতে পারেন, লাগলে সেগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় কাজে ব্যবহার করে নিন এবং কাগজপত্র বৈধভাবে রাষ্ট্রের নামে করে নিন। তাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, তাদেরকে এদেশে আর ঢুকতে দেওয়া হবে না। বিচার যদি হয় যে তাদেরকে এনে বিচার করা হবে, সমস্যা কি? তারা যে দেশে আছে সে দেশে থাকুক, এখানে তাদের নামে মামলা হয়েছে, বিচার হবে। যখন তাদের ধরা হবে, সরাসরি একেবারে এনে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসি কার্যকর করা হবে, ঝামেলা শেষ। তাদের সম্পদ আবার কিসের? শিক্ষা হোক তাদের, এবং এটি দেখে আরও মানুষ যেন শিক্ষা নিতে পারে যে অন্যায়ের শাস্তি কতটা ভয়াবহ হতে পারে, কতটা খারাপ হতে পারে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।